প্রিয় দর্শক, আজকের আলোচনাটা শুরু করছি একটা অত্যন্ত গুরুতর প্রশ্ন দিয়ে। বাংলাদেশ কি ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে রাজনৈতিক সংঘাত আর শুধু রাজনৈতিক থাকবে না? আমি এখনই বলছি না যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু কয়েকটি ঘটনা পাশাপাশি সাজিয়ে দেখুন। প্রথমত, শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন, আর বাংলাদেশের সরকার স্পষ্টত হাসিনার ফিরে আসার ঘোষণায় ভীত। একদিকে সরকার বলছে তিনি ফিরলে নিরাপত্তা দেয়া হবে, আবার ভারতের কাছে দাবি করছে তাকে প্রত্যর্পণ বা এক্সট্রাডাইট করা হোক। বলছে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। হাসিনা নিজে যদিও বলছেন যে তিনি তো বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন, তাহলে এই হাসিনার ফেরা নিয়ে গোলমালটা পাকানো হচ্ছে কেন? সমস্যাটা কোথায়? বাংলাদেশ সরকারের তো উচিত ছিল ভারত থেকে তার ফেরানোর ব্যবস্থা সেটা করা, তা করছে না। কারণ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় যারা ছিলেন এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং এখন যারা আছেন অর্থাৎ তারেক রহমানের বিএনপি সরকার, তাদের বড় সমস্যা, বড় ভয়। তাই উল্টোপাল্টা দাবি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। বাংলা সরকার যাতে এড়াতে না পারে তার জন্য অনেক চেষ্টা করেছে ভারত, কিন্তু এড়িয়ে গেছে ঢাকা। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েকদিন ধরে যে প্রবল কূটনৈতিক তৎপরতা চলছিল তাতে আপাতত বিরতি। সফর আদৌ হবে কিনা অনিশ্চিত। আর এর মধ্যেই ঢাকার একাধিক বিদেশি দূতাবাসগুলিকে হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। এই তিনটে ঘটনা, এই ঘটনাগুলো কি পরস্পর বিচ্ছিন্ন নাকি একটা সূত্রে এরা বাঁধা? সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে তৈরি হচ্ছে খুব বড় রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো, এই সংঘাত, এই বিস্ফোরণ কোথায়? প্রথম বিস্ফোরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত শেখ হাসিনা। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। এখানে একটা কথা মনে রাখা দরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে শুধুমাত্র একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরা নয়। এর অর্থ বাংলাদেশের রাজনীতির একটা সাপ্রেসড পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি, যাদেরকে চেপে রাখা হয়েছিল যে রাজনৈতিক দলটাকে, তাদের আবার প্রকাশ্যে চলে আসা। কারণ আওয়ামী লীগকে প্রশাসনিকভাবে বা নির্বাচনী রাজনীতি থেকে বেআইনিভাবে কোণঠাসা করা গেলেও আওয়ামী লীগের কয়েক দশকের সামাজিক ভিত্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তত তীব্র হচ্ছে, মানুষের ভেতর তত আসছে এই প্রত্যাশা শেখ হাসিনা কবে দেশে ফিরবেন। আর বিষয়টা শুধু আওয়ামী লীগ বনাম বিএনপিও নয়, বাংলাদেশের সমাজে আরও পুরনো একটা বিভাজন রয়েছে। সেই বিভাজনটা হলো 1971 মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় কি মূলত বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা এবং ধর্মনিরপেক্ষতার উত্তরাধিকার বহন করা, নাকি বাংলাদেশের পরিচয়ের কেন্দ্রে থাকবে রাজনৈতিক ইসলাম, মুসলিম জাতীয়তাবাদ এবং পাকিস্তানের সঙ্গে একটা নারীর বাঁধন? এই বিতর্ক নতুন নয়, এই বিতর্ক বর্তমানে কার্পেটের নিচে চেপে রেখে দেয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে এই কার্পেটটা উড়ে যাবে, সরে যাবে, আর এই পুরনো বিতর্ক আবার ভয়ঙ্করভাবে সামনে চলে আসবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারের সমর্থক মানেই আওয়ামী লীগের সমর্থক, এটা পুরোপুরি ঠিক নয়। তবে আওয়ামী লীগ অবশ্যই প্রধানতম, কিন্তু বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধা পরিবার আছে। বিএনপির মধ্যেও এমন মানুষ আছেন
যারা পাকিস্তানি সেনাবাহিনীর 1971 সালের ভূমিকা সম্পর্কে কোনো আপোষ করতে রাজি নন। আবার বামপন্থী, উদারপন্থী সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের একটা অংশও আছে যারা আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিচয়কে অস্বীকার করতে চায় না। সুতরাং ভবিষ্যতের সংঘাত যদি তৈরি হয় সেটা খুব সরল ওই আওয়ামী লীগ বনাম বিএনপি বা আওয়ামী লীগ বনাম বিএনপি জামাত এই ধরনের সমীকরণে আটকে থাকবে না। যদি তৈরি হয় এই এই ছোট্ট সমীকরণে থাকবে না, সেটা হবে কি মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই, 71-এর রাজনৈতিক উত্তরাধিকার বনাম তার বিরোধী শক্তি। আরও স্পষ্ট করে বললে পাকিস্তানপন্থী বনাম বাঙালি জাতীয়তাবাদ পন্থীর লড়াই। আর এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। হাসিনা ফিরলে কি হতে পারে? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন, ধরুন বিমানবন্দর থেকে তাকে যদি সরাসরি আটক করা হয়, তার সমর্থকরা কি চুপ করে থাকবেন? আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি রাস্তায় নামবেন? তাদের ওপর আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ হবে কি? আবার হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের শক্তিগুলো, জামাত, তারা তাদের ওই জুলাই আন্দোলনের শক্তিদের জনসমর্থন এখন অকিঞ্চিতকর, কিন্তু তারা নিজেদের প্রাসঙ্গিক করতে এই সুযোগ নেবেন, নিশ্চয়ই রাস্তায় নামবেন। তার মধ্যে ধর্মীয় সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলো যখন ঢুকে পড়বে তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছেন? এগুলো প্রশ্ন, এবং প্রশ্নগুলো কিন্তু মন গড়া নয়, এগুলো। রাষ্ট্র তখন কি করবে? রাষ্ট্রের কাজ হচ্ছে আগুন লাগার পরে দমকল কিনতে যাওয়া নয় বা দমকলের টেন্ডার দেয়া নয়। আগুন লাগতে পারে এই সম্ভাবনাটা আগে বুঝে আগুন লাগলে কি হবে, কিভাবে সেই আগুন নেভানো যাবে সেই ব্যবস্থা তৈরি রাখা। আর এখানেই আসে সেনাবাহিনীর ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীকে আলাদা করে দেখা কঠিন। 1975 শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার হত্যার পর থেকেই কয়েক দশক ধরে বাংলাদেশের ইতিহাস সাক্ষী রয়েছে সেনাবাহিনীর কাজকর্মের। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের অন্যতম শ্রেষ্ঠ কুশীলব ছিলেন, নায়কের ভূমিকায়, এটা বলা যায়। এবং তার বর্তমান রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কেও অনেক সন্দেহ সম্প্রতি তৈরি হয়েছে। হজ করে আসার পর তিনি নিজের গেট আপটা বদলে আরও ধার্মিক করে ফেলেছেন, যেটা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এখনো পর্যন্ত করে ওঠেননি। ওয়াকার নাকি এখন এই মুহূর্তে বাংলাদেশের মৌলবাদী শক্তির চোখের মণি। সুতরাং বাংলাদেশে যদি ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, ঢাকার রাস্তায় যদি বিভিন্ন রাজনৈতিক শিবির মুখোমুখি হয়, তখন শেষ পর্যন্ত কাকে নামতে হবে? সেনাবাহিনীকে। আর দক্ষিণ এশিয়ার ইতিহাস আমাদের একটা শিক্ষা দিয়েছে, রাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন, সেনাবাহিনী যখন রাস্তায় নামে তখন তারা শুধু ওই দাঙ্গা থামাতে নামে না, তারা ট্রাফিক পুলিশেও দাঁড়িয়ে থাকে না, দেশ বাঁচাবার নামে ক্ষমতার দখল নেয়। এটা স্পষ্টত দৃশ্যমান বিপদ। কিন্তু এখানে আরও একটা কথা আছে, যে সেনাবাহিনী হোমোজিনিয়াস মানে এক কাট্টা নয়, সেই সেনাবাহিনী যার মধ্যে অনেক গোষ্ঠী দ্বন্দ্ব আছে, পাকিস্তানপন্থী, ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, এই রকম যেখানে গোষ্ঠী ভাগে বিভক্ত থাকে, সেখানে সেনাবাহিনীর নিজেদের মধ্যেও যদি লড়াই হয় তাহলে সেটাও এড়িয়ে যাওয়া যাবে না।
আরেকটা বিপদ, দ্বিতীয় বিপদ হচ্ছে উগ্রপন্থার নতুন আন্তর্জাতিক মাত্রা। এর মধ্যেই কয়েকটি উদ্বেগজনক আরেকটা ঘটনা ঘটেছে। ঢাকায় বিদেশি দূতাবাস এবং সরকারি দপ্তরে হুমকিমূলক ইমেল পাঠানোর ঘটনা প্রকাশ্যে এসেছে এবং সেগুলোর পেছনে আছে সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থীরা, মৌলবাদীরা। চীনা ও রুশ মিশনের নামও সেখানে এসেছে, যা খবর বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা পুলিশ খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা মানতে চাইছে না যে এর পেছনে কোনো প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন রয়েছে। চীনারা যদিও সন্দেহ করছে এই হুমকি মেলের পিছনে আছে উইঘুরপন্থী ইসলামী সংগঠনরা। তারা এই ঘটনাটাকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ প্রশ্নটা আরো বড়। বাংলাদেশের মাটিতে যদি এমন শক্তি তৈরি হয় যারা আন্তর্জাতিক ইসলামী ইস্যুকে কেন্দ্র করে বিদেশি দূতাবাসকে হুমকি দিতে পারে, তাহলে সেটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা থাকে না, চীন সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে এবং দেখতে শুরু করেছে। তারা রীতিমতো দ্বন্দ্বে নেমেছে তারেক রহমান সরকারের সঙ্গে। চীনের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর। কেন? বেজিংয়ের সবচেয়ে সেন্সিটিভ ডোমেস্টিক সিকিউরিটি ইস্যুগুলোর একটা হলো সিনজিয়াং এবং উইঘুর মুসলিমদের প্রশ্ন। বাংলাদেশের কোনো উগ্র ইসলামপন্থী গোষ্ঠী যদি উইঘুর মুসলিমদের প্রশ্নকে সামনে রেখে চীনা স্বার্থকে নিশানা করতে শুরু করে, তাহলে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন তৈরি হবে। কারণ বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির একটা অংশ দীর্ঘদিন ধরে বলে এসেছে ভারতের বিকল্প চীন, ভারতকে চায় না বাংলাদেশ, তাদের চীন আছে। কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট পলিটিক্সের একটা অংশের কাছে আবার চীন নিজেই ইসলামের কাছে সমস্যার দেশ, তাদের উইঘুর নীতির কারণে। অর্থাৎ ভারত বিরোধিতা আর চীনপন্থা সবসময় একই রাজনৈতিক প্যাকেজে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এটা বেজিংয়ের মাথা ব্যথার কারণ হয়েছে। তৃতীয় বিস্ফোরক তারেক রহমানের দিল্লি সফর। এবার আসুন সবচেয়ে সাম্প্রতিক ঘটনায়। গত কয়েকদিনে মনে হচ্ছিল তারেক রহমানের দিল্লি সফর প্রায় চূড়ান্ত। 23 থেকে 25 আগস্ট সম্ভাব্য সফরের কথাও ভারতীয় সংবাদ মাধ্যমে এসেছিল। এমনকি রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তিকে ঘিরেও জল্পনা তৈরি হয়, পরে সেটা প্রত্যাহার করা হয়। কিন্তু ঢাকা এখনো সফর নিশ্চিত করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে এবং তার জন্য সফরের অনুকূল পরিবেশ প্রয়োজন। সেই অনুকূল প্রবেশের জন্য এমন দুটি দাবি দিয়েছে বাংলাদেশ যা মেনে নেওয়া ভারতের পক্ষে অসম্ভব। অর্থাৎ সফরের দরজা প্রায় বন্ধ। কেন এত গুরুত্বপূর্ণ ছিল এই সফর? কারণ দিল্লির সঙ্গে ঢাকার একটা পলিটিক্যাল রিসেট দরকার। এটা ভারতেরও দরকার, বাংলাদেশেরও দরকার। এবং এই দরকার শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা পাকা করার জন্য। কারণ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাংলাদেশে না এলে বাংলাদেশের পতন আরও শীঘ্র হবে। সেই জন্যে ভারত সেই কারণে এতটা ঝুঁকে পড়ে নতি স্বীকার করে তারেকের সফরটা চাইছিল। এবং এই ভারতের এই নতি স্বীকারের জন্য ভারত সরকার, ভারতের মধ্যে তারা সমালোচিত হচ্ছে। এমনকি অর্গানাইজারের প্রাক্তন সম্পাদক এবং আরএসএস ইডিওলগ সেই শেষাদ্রিচারী, তিনি তো বলেছেন ভারতের এতটা ঝুঁকে পড়ার কোনো দরকার ছিল না। কিন্তু ভারত চাইছিল একটা বড় বিপদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে, সঙ্গে সঙ্গে নিজেও বাঁচতে, যাতে শেখ হাসিনার দেশে ফেরার পর রাজনৈতিক আবহাওয়া গরম না হয়, যাতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, কিংবা এমন পরিস্থিতি তৈরি হলে
যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন কন্ট্রোল করা যায় সেই পরিস্থিতিকে, সেই আলোচনার জন্যই তারেক রহমানকে ডাকা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেই বাংলাদেশের একটা অংশ প্রশ্ন তোলে, হাসিনার কি হবে, ভারত তাকে কেন ফেরাচ্ছে না, আর তারেক রহমান দিল্লিতে গেলে বিরোধীরা সেটাকে কিভাবে ব্যবহার করবে। এই হিসাবও নিশ্চয়ই বিএনপিকে করতে হচ্ছে। তাই এক পা এগোচ্ছেন তারেক তো দু পা পিছিয়ে যাচ্ছেন। বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। বিএনপি এখন সরকারে, বিরোধী দলের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু সরকারে বসলে সব কথা বলা যায় না। এটা কিন্তু এখনো শিখতে পারেননি তারেক রহমান। সরকারে বসলে তাকে দেখতে হবে বিদ্যুৎ, ডিজেল, সীমান্ত সামলানো, বাণিজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভেতরের রাজনৈতিক বিস্ফোরণ কিভাবে আটকে রাখা যাবে। তারেক রহমানকে সম্ভবত এখন এই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু ভারতের এত কেন মাথা ব্যথা, ভারতের কেন এত বড় ভয়? অনেকেই এই প্রশ্নটা তোলেন, ভারত কেন এত ভয় পাচ্ছে, এত চেষ্টা করছে কেন? কারণ বাংলাদেশে যে কে ক্ষমতায় থাকবে সেটা ভারতের একমাত্র চিন্তা নয়। ভারতের সবচেয়ে বড় চিন্তা স্ট্র্যাটেজিক নাইট মেয়ার, মানে দুঃস্বপ্ন, সেটা হলো কি একটা অস্থিতিশীল বাংলাদেশ। কারণ বাংলাদেশের গৃহ সংঘাত বাংলাদেশের সীমান্তে থেমে থাকবে না। শরণার্থীর ঢল আসবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয়ে। সীমান্তে অস্ত্র পাচার বাড়বে। উগ্রপন্থী সংগঠনগুলো সুযোগ নেবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার উপর চাপ তৈরি হবে। চীন এবং পাকিস্তানও নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অনুযায়ী পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশের স্ট্যাবিলিটি ভারতের কাছে কোনো দয়া নয়, চ্যারিটি নয়, এটা ভারতের নিজের ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্ট। আর এখানেই শেখ হাসিনা হয়ে উঠেছেন ট্রিগার পয়েন্ট। হাসিনা ফিরবেন কি ফিরবেন না, প্রশ্নটা এখন আর শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়। প্রশ্ন হচ্ছে তিনি ফিরছেন, এবং ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠন শুরু হবে কি, তাকে গ্রেপ্তার করলে কি হবে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বল থাকলে তার সমর্থকরা কি করবে, আর জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, ইসলামী শক্তি, তারাই বা কি করবে। জামাত সহ ইসলামপন্থীরা নিশ্চয়ই বসে থাকবে না, বিএনপি বা কি করবে। আর পরিস্থিতি হাতের বাইরে গেলে সেনাবাহিনী কি করবে। এই শেষ প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার কি মনে হচ্ছে গৃহযুদ্ধের উপাদানগুলো একে একে কিভাবে দ্রুত তৈরি হচ্ছে বাংলাদেশে? প্রথমত গভীর রাজনৈতিক পোলারাইজেশন, দ্বিতীয়ত 1971-এর ইতিহাস নিয়ে আদর্শগত বিভাজন, তৃতীয়ত আওয়ামী লীগের বিপুল সামাজিক ভিত্তি কিন্তু সীমিত রাজনৈতিক স্পেস, এবং স্পেস দখলের জন্য তাদের অনিবার্য লড়াই। সুতরাং চতুর্থত আরও আছে ধর্মীয় রেডিক্যালাইজেশনের আশঙ্কা। আর পঞ্চমত সেনাবাহিনীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকা এবং ভারত, চীন, পাকিস্তানকে ঘিরে জিও পলিটিক্যাল কম্পিটিশন, প্রতিযোগিতা। এগুলো যদি যখন একই সময়ে বিস্ফোরিত যদি হয়, এবং সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তখন সমস্যা শুধু ঢাকার থাকবে না, সমস্যা ভারতের, সমস্যা গোটা দক্ষিণ এশিয়ার। শেষ কথাটা বলি, বাংলাদেশের সামনে সম্ভবত এখন দুটি রাস্তা। একটি রাস্তা রাজনৈতিক রিকনসিলিয়েশন, বোঝাপড়া করা, ভুলে যাও সব অতীত, এখানে আবার নতুন করে এসো, যেখানে নির্বাচিত সরকার, বিরোধী শক্তি, আওয়ামী লীগের সামাজিক ভিত্তি, জুলাই আন্দোলনের অংশীদার, জামাত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সবাইকে কোনো না কোনো রাজনৈতিক কাঠামোর মধ্যে রাখা হবে। আর এই রাস্তাটাই চেয়েছিল ভারত। তাই তারেক রহমানকে সাথে আলোচনা করে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। আপাতত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় রাস্তাটা কি? প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি। ইতিহাস বলে দ্বিতীয় রাস্তাটা কখনো শেষ হয় না, আওয়ামী লীগকে শেষ কেউ করতে পারবে না। আজ আপনি প্রতিপক্ষকে নিষিদ্ধ করবেন, কাল প্রতিপক্ষ রাস্তায় নামবে, পরশু পুলিশ নামবে, তারপর সেনাবাহিনী, আর তারপর কে রাষ্ট্র চালাবে সেটা নির্বাচনের ফল ঠিক করে না, ঠিক করে বন্দুকের নল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাই বাংলাদেশের জন্য শুধু একটি রাজনৈতিক খবর নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে কঠিন
চাপের সময়। আর তারেক রহমানের সামনে প্রশ্নটা তাই ভয়ঙ্কর। তিনি কি এমন একটি বাংলাদেশ তৈরি করবেন যেখানে রাজনৈতিক শত্রু রাজনীতি করার জায়গা পাবে, নাকি বাংলাদেশের রাজনীতি আবার এমন জায়গায় পৌঁছবে যেখানে শেষ সিদ্ধান্ত নেবেন রাজনীতিবিদরা নন, সেনানিবাসের জেনারেলরা? আগামী কয়েক দিনেই বা কয়েক মাসেই সম্ভবত তার উত্তর পাওয়া যাবে। আর সেই কারণেই বাংলাদেশের দিকে এখন শুধু দিল্লি নয়, বেজিং, ইসলামাবাদ, ওয়াশিংটন সবাই তাকিয়ে আছে। সবাই দেখছে গৃহযুদ্ধ কিভাবে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। আশা করব যেন না হয় এই গৃহযুদ্ধ। ঈশ্বর রক্ষা করুন বাংলাদেশকে। প্রিয় দর্শক, আপনার কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানান। সহমত হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।